আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের MBA ফাইনাল ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বিষয়ের নাম হলো কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং আজকের আলোচ্য বিষয় হলো স্পেশাল রিপোর্টিং। প্রিয় ছাত্রছাত্রীরা, এই স্পেশাল রিপোর্টিং নিয়ে আমি অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ক্লাস নিচ্ছি। আসলে চ্যাপ্টারটি অনেক বড়। তোমাদের কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বইয়ের প্রায় 60% কভার করে আছে এই একটি চ্যাপ্টার। অনেকগুলো ভাগে বিভক্ত ছিল, তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। গত ক্লাসে আমি ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন সম্পর্কে আমি অনেক কথাবার্তা বলেছি এবং আজকে এই ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনের একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ফরেন কারেন্সির এই একটি অঙ্কই এই ফরেন কারেন্সি রিলেটেড শেষ অঙ্ক। আর তোমাদেরকে একটি কথা বলে রাখি, এটি শুধু এই ফরেন কারেন্সির শেষ অঙ্ক নয়, এই চ্যাপ্টারেরও শেষ অঙ্ক হিসাবে গণ্য হবে। ওভারঅল এটি শুধু এই চ্যাপ্টারেরই শেষ অঙ্ক নয়, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি এটি হবে এই কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এই কোর্সের সর্বশেষ অঙ্ক। এরপরে আমি তোমাদের সামনে বিভিন্ন চ্যাপ্টারের কিছু থিওরি নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা সেই থিওরিগুলো একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। আর আজকে আমি স্পেশাল রিপোর্টিংয়ের সর্বশেষ অঙ্কটি তোমাদের সামনে উপস্থাপন করছি। হ্যারিস ইনকর্পোরেশন হ্যাড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। 1 May 1, Harris purchased parts from a Japanese company for a US dollar equivalent value of 8,400 to be paid on June 20. মে মাসের 1 তারিখে হ্যারিস ও একটা জাপানি কোম্পানির কাছ থেকে কিছু পার্টস ক্রয় করেছে, যন্ত্রাংশ ক্রয় করেছে। যে মে মাসের 1 তারিখে হ্যারিস একটা জাপানিজ কোম্পানির কাছ থেকে $8,400 মূল্যমানের কিছু পার্টস ক্রয় করেছে, যার মূল্য পরিশোধ করতে হবে জুন মাসের 20 তারিখে। তার মানে দেখো, আমরা ক্রয় করেছি মে মাসের 1 তারিখ আর টাকা পে করব জুন মাসের 20 তারিখ। আর আমরা যে পণ্যদ্রব্যগুলো ক্রয় করেছি সেই ক্রয় বা পার্টসের মূল্য হলো $8,400। দ্য এক্সচেঞ্জ রেটস ওয়ার, যে আমরা যেদিন ওর কাছ থেকে পার্টস ক্রয় করেছি সেদিনকার বিনিময় এটা এরকম ছিল। মে মাসের 1 তারিখে 1 ইয়েন, দেখো জাপানি মুদ্রা হলো ইয়েন, 1 ইয়েনের এগেনস্টে ডলার হলো 0.0070। এটা হলো যেদিন কিনলাম। আর যেদিন টাকাটা পরিশোধ করব ওদিনে 1 ইয়েনের এগেনস্টে ডলার দিতে হবে হলো 0.0075। তার মানে মে মাসের 1 তারিখে 1 ইয়েনের এগেনস্টে যে পরিমাণ ডলার খরচ হতো, জুনের 20 তারিখে তার চাইতে একটু বেশি ডলার খরচ হবে। 2 তারিখে বলা হলো 1 July 1, Harris sold product to a Brazilian customer for a US dollar equivalent of 10,000 to be received on August 10. দেখো, মে মাসের 1 তারিখে আমরা ক্রয় করেছি, এবার জুলাইয়ের 1 তারিখে আমরা বিক্রি করেছি। এবার বিক্রি করেছি কিন্তু একজন ব্রাজিলিয়ান কাস্টমারের কাছে। আমরা ক্রয় করেছিলাম একটা জাপানিজ কোম্পানি থেকে, আর এবার বিক্রি করতেছে একজন ব্রাজিলিয়ান কাস্টমারের কাছে। আর ব্রাজিলিয়ান কাস্টমারের কাছে যে মাল বিক্রি করেছে তার মূল্য হয় $10,000 সমান। ব্রাজিলস লোকাল কারেন্সি ইউনিট ইন দ্য রিয়াল, আর ব্রাজিলের স্থানীয় মুদ্রার নাম হলো রিয়াল।
দি এক্সচেঞ্জ রেটস ওয়ার, দেখো জুলাই মাসের 1 তারিখে যেদিন আমি বিক্রি করেছি ওই দিন 1 রিয়ালের এগেনস্টে আমার বিনিময় হলো $0.20। আগস্ট মাসের 10 তারিখে যেদিন আমি টাকা গ্রহণ করব, টাকাটা পেয়ে যাব, সেদিন 1 রিয়ালের এগেনস্টে পাওয়া যাবে $0.22। রিকোয়ারমেন্টস এ বলে অ্যাজিউম দ্যাট দ্য টু ট্রানজ্যাকশনস আর ডেনোমিনেটেড ইন ইউএস ডলার্স। তুমি ধরে নাও এই যে দুটি লেনদেন হয়েছে, একটি মে মাসের 1 তারিখ আর একটা জুলাইয়ের 1 তারিখ, এই দুটি লেনদেনই আমাদের গণ্য করতে হবে ইউএস ডলারে, যে আমরা কিনবো এবং বিক্রি করব, দুই জায়গাতেই আমরা যে টাকা রিসিপ্টস যেমন পেমেন্টস আছে সবই আমরা ডলারে কাজ করব। প্রিপেয়ার দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড ফর দ্য ডেটস অফ দ্য ট্রানজ্যাকশনস অ্যান্ড দেয়ার সেটেলমেন্ট ইন ইউএস ডলার্স। যে এইখান থেকে তুমি এখন এই যে ইউএস ডলারের ইকুইভ্যালেন্টে তুমি যে লেনদেনগুলো করেছো তার জাবেদা দাখিলা দাও। রিকোয়ারমেন্টস বিতে বলা হলো assume that the two transactions are denominated in the applicable local currency units of the foreign entities। এবার তোমাকে বলছে যে তুমি ধরে নাও দুটি লেনদেনই লোকাল কারেন্সিতে সম্পন্ন হয়েছে, যে আমরা জাপানি কোম্পানির কাছ থেকে যখন মাল কিনছি তখন ওদেরকে আমার ইয়েনে পে করতে হয়েছে, আর আমরা যখন ব্রাজিলের কাছ থেকে ব্রাজিলের কাছে পণ্য বিক্রি করেছি ওরা আমাকে ওদের রিয়াল পে করেছে। Prepare the entries required for the dates of the transactions and their settlement in the local currency units of the Japanese company yen and the Brazilian customer real। যে তাহলে তুমি এবার জাবেদা দাখিলা দাও এই লোকাল কারেন্সি ইউনিটের উপর ভিত্তি করে। জাপানি কোম্পানির লোকাল কারেন্সি হবে ইয়েন এবং ব্রাজিলিয়ান কাস্টমারের লোকাল কারেন্সি হলো রিয়াল। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে যে টোটাল সমস্যাটা আমরা দেখলাম যে সেখানে কি হয়েছে, আমরা জাপানি কোম্পানির কাছ থেকে আমরা মাল ক্রয় করেছি $8,400 মূল্যমানের, মে মাসের 1 তারিখে কিনেছি, জুনের 20 তারিখে পে করব। আবার জুলাইয়ের 1 তারিখে আমরা একজন ব্রাজিলিয়ানের কাছে মাল বিক্রি করেছি জুলাইয়ের 1 তারিখে, আর টাকা পাবো অগাস্টের 10 তারিখে। 1 নম্বর রিকোয়ারমেন্টসে বলা হলো যে তুমি ধরে নিবা যে আমি সমস্ত লেনদেনগুলোই সম্পন্ন করব ইউএস ডলারে, তো সেক্ষেত্রে এখানকার জাবেদা কি হবে, আমরা জাবেদা করব। রিকোয়ারমেন্টস এ, রিকোয়ারমেন্টস এ, ফার্স্ট রিকোয়ারমেন্টসে দেখো মে মাসের 1 তারিখে আমরা এখন পণ্যদ্রব্য ক্রয় করব, তার কাজ করব। দেখো আমরা মাল ক্রয় করেছি, পণ্য ক্রয় করলে নর্মালি জাবেদা হয় পারচেস ডেবিট, যে মে মাসের 1 তারিখে কিনেছি জুনের 20 তারিখে পে করে দেবো, তাহলে জুনের 20 তারিখে পে করব, তার মানে নগদে কিনি নেই, একটা সার্টেন টাইমে বাকি আমার রয়েছে, তাহলে এটার পণ্য ক্রয় করলে জাবেদা হয় পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আবার এটাকে আমরা মজুদ পণ্য বলতে পারি। তাহলে দেখো আমরা জাবেদা লিখব ইনভেন্টরি और परचेज डेबिट $8,400 और अकाउंट्स पेएबल क्रेडिट $8,400। এটি মে মাসের 1 তারিখে ক্রয় করলাম, এবার জুনের 20 তারিখে আমি টাকা পে করে দেব। তাহলে জুনের 20 তারিখে যখন পরিশোধ করব তখন আমার নর্মালি জাবেদা হবে পাওনাদার ডেবিট আর নগদান ক্রেডিট, বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমি টাকা পরিশোধ করে দিলাম, আমাদের আর কোনো চিন্তা নাই যে আমরা ডলারে কিনছি ডলারেই পে করব। এবার মানে সমস্ত লেনদেনগুলোই আমার কি বলে ডলারেই সম্পন্ন হবে। এবার জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখে আমরা কি করেছি,
একজন ব্রাজিলিয়ান কাস্টমারের কাছে মাল বিক্রি করেছি জুলাইয়ের 1 তারিখে আর টাকা পাবো অগাস্টের 10 তারিখে। তার মানে এই লেনদেনটাও বাকিতে সম্পন্ন হয়েছে। তাহলে আমি বাকিতে পণ্য বিক্রি করলে এটার নর্মালি জাবেদা হবে হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবলস ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে আমরা এখন সেটাই লিখব, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট $10,000 মূল্যমানের, আর বিক্রি করেছি সেলস ক্রেডিট জুলাইয়ের 1 তারিখে আমরা মাল বিক্রি করে দিলাম আর টাকাটা রিসিভ করব অগাস্ট মাসের 10 তারিখে। তাহলে অগাস্টের 10 তারিখে যদি দেনাদারের কাছ থেকে টাকা পেয়ে যাই তাহলে জাবেদা দাঁড়াবে ক্যাশ ডেবিট $10,000 আর দেনাদারের কাছ থেকে পেয়েছি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট $10,000। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, আমার 1 নম্বর রিকোয়ারমেন্টস বা প্রথম রিকোয়ারমেন্টসটি করা শেষ হলো। এটি ডাইরেক্টলি সেটেলমেন্ট হবে হলো ইউএস ডলারে। যেহেতু ডাইরেক্ট সেটেলমেন্ট ইউএস ডলারে, তাই এটি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এবার রিকোয়ারমেন্টস বিতে দেখো যে অ্যাজিউম দ্যাট দ্য টু ট্রানজ্যাকশনস আর ডেনোমিনেটেড ইন দ্য অ্যাপ্লিকেবল লোকাল কারেন্সি। যে তুমি ধরে নাও যে এবার লেনদেনটি সম্পন্ন হবে লোকাল কারেন্সিতে, স্থানীয় মুদ্রাতে। তার মানে যখন আমি পণ্য ক্রয় করেছি তখন জাপানি কোম্পানির সঙ্গে আমার লেনদেন সম্পন্ন করতে হবে ইয়েনে, আর ব্রাজিলের কোম্পানির কাছে যখন মাল বিক্রি করেছি তখন ও আমাকে টাকা পে করবে রিয়ালে। কিন্তু আমার কাছে কিন্তু রয়েছে হলো ডলার, আমাকে কাজ করতে হবে ডলার দিয়ে, কিন্তু ওদেরকে পে করতে হবে ওদের লোকাল কারেন্সিতে। এখন দেখো আমি রিকোয়ারমেন্টস বিতে যদি চলে যাই, এখন এই জায়গাটা একটু কাজ করব। রিকোয়ারমেন্টস বি, মে মাসের 1 তারিখে আমাকে পণ্য ক্রয় করতে হবে। তো পণ্য ক্রয় করলে আমরা মে মাসের 1 তারিখে ক্রয় করেছি আর টাকা পে করব হলো জুনের 20 তারিখে। তার মানে এটি বাকিতে হয়েছে। তাহলে দেখো বাকিতে ক্রয় করলে আমার নর্মালি যে জাবেদা হয় পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সেটি লিখব। ইনভেন্টরি और purchase debit accounts payable credit। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদারকে কিন্তু আমি ডলারে পে করতে পারবো না, ওকে ইয়েনে পে করতে হবে। তো ইয়েনের সাইনটা আমি এখানে দিয়ে দেবো, অ্যাকাউন্টস পেয়েবল ইয়েন। কিন্তু আমার কাছে কিন্তু ইয়েন নেই, আমার কাছে ডলার আছে। আমার লেনদেনটা $8,400 মূল্যমানের, তা আমি এখানে $8,400 লিখব। এখন দেখো $8,400 জন্য আমাকে কত ইয়েন এই মুহূর্তে অ্যারেঞ্জ করতে হবে। যে এখানে মে মাসের 1 তারিখে বলা আছে 1 ইয়েন ইকুয়ালস টু $0.0070। তার মানে এই $0.0070 এগেইনস্টে আমাকে জোগাড় করতে হবে 1 ইয়েন। তাহলে দেখো বিষয়টা এরকম দাঁড়ায়, $0.0070 এগেইনস্টে আমাকে ব্যবস্থা করতে হবে 1 ইয়েন। তাহলে বলো তো $1 এগেইনস্টে আমাকে ব্যবস্থা করতে হবে 1/0.0070, কতগুলো ইয়েন। তাহলে আমার টোটাল লেনদেনটি হয়েছে $8,400। তাহলে এই জন্য কত ইয়েন আমাকে অ্যারেঞ্জ করতে হবে? তাহলে 1 × 8,400 0.0070। তারপরে এটাকে বলতে পারি 1 দিয়ে এটার সঙ্গে গুণ করলে 8,400 আর 0.0070। 8,400কে যদি আমরা ভাগ করে দিই, দেখো 8,400 ভাগ
0.0070 ভাগ করলে 12 লাখ ইয়েন। তার মানে আমি মে মাসের 1 তারিখে যখন $8,400 পণ্য বা জাপানি পার্টস কিনলাম, ওই $8,400 জন্য আমাকে ওই প্রতিষ্ঠানকে মূলত 12 লাখ ইয়েন আমাকে পে করতে হবে। এই যে 12 লাখ ইয়েন আমরা যে পে করব, তো এটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমার ক্যালকুলেশনটা আমি এখানে কাজ করব হলো $8,400 ভাগ 0.0070 ডলার ইকুয়ালস টু আমার কত ইয়েন দাঁড়ালো? 12 লাখ ইয়েন। তার মানে আমাকে 12 লক্ষ ইয়েন ব্যবস্থা করতে হবে যেদিন আমাকে টাকা পে করতে হবে। এবার দেখো মে মাসের 1 তারিখে আমার ঘটনা শেষ হয়ে গেল। এবার আমি চলে যাব হলো জুন মাসের 20 তারিখে টাকা পে করতে। আমি জুনের 20 তারিখে যখন টাকা পে করতে যাব, ওই জাপানি কোম্পানিকে $8,400 দিলে ও নিবে না, ও বলবে আমাকে 12 লাখ ইয়েন দাও। তা আমাকে এখন 12 লক্ষ ইয়েনের ব্যবস্থা করতে হবে। এই 12 লক্ষ ইয়েন এর ব্যবস্থা যখন আমাকে করতে হবে, একটা জিনিস খেয়াল করো, তাহলে এই 12 লাখ ইয়েনের জন্য আমাকে কত ডলার এখন পে করতে হবে? জুন মাসের 20 তারিখে আমার 1 ইয়েন ছিল, দেখো, $0.0075। তার মানে 1 ইয়েনের জন্য আমাকে এখন $0.0075 পে করতে হয়, আর আমাকে পে করতে বলে 12 লাখ ইয়েন। তাহলে 12 লাখ ইয়েনের জন্য আমাকে কত ডলার পে করতে হবে? তাহলে দেখো 1 ইয়েনের জন্য যদি এত ডলার, তাহলে 12 লাখ ইয়েনের জন্য, দেখো 12 লাখ ইয়েনের জন্য আমাকে পে করতে হবে $0.0075, $9,000। দেখো ভেজালে কিরকম ভাবে পড়লাম। যেদিন মে মাসের 1 তারিখে আমি মাল ক্রয় করেছি, $8,400 মূল্যমানে আমার 12 লাখ ইয়েন দিতে হয়, কিন্তু জুনের 20 তারিখে যখন টাকা পে করতে যাচ্ছি, তখন এই 12 লাখ ইয়েনের জন্য আমাকে $9,000 পে করতে হবে। তার মানে আমি যেদিন ক্রয় করেছিলাম ওই দিন ওই ট্রানজ্যাকশনের মূল্যমান ছিল $8,400, আর যেদিন পে করব সেদিন আমার এটির জন্য পে করতে হবে $9,000। তার মানে এই সময়টুকের জন্য আমার এই ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনে দেখো $600 লস হয়ে গেল। এই $600 যে লস হয়েছে, এই $600 লসের একটি জার্নাল আমাকে এখন দিতে হবে। তো লস হলে লস ডেবিট করব। তো দেখো আগে আমরা পে করতাম $8,400, মানে নর্মাল যেদিন লেনদেনটা হলো, কিন্তু এখন আমাকে পে করতে হবে $9,000। তার মানে পাওনাদারের পরিমাণটা বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার ফলে আমার লস হয়েছে। এই জন্য আমরা জাবেদায় লিখব ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট $600, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট $600। এই ক্যালকুলেশনটা আমাদের এখানে একটু দেখাতে হবে। দেখো আমরা এখন আছি জুনের 20 তারিখ। তো জুন মাসে আমার ঘটনাটা কি দাঁড়িয়েছিল? দেখো 12 লাখ ইয়েন ইন্টু $0.0075 ইকুয়ালস টু $9,000, আর মে মাসে আমার ছিল $8,400। তাহলে দেখো এই মে থেকে জুন পর্যন্ত আমাকে
লস করতে হয়েছে $600। এখন আমরা জুনের 20 তারিখে এই টাকাটা পে করে দেব। জুনের 20 তারিখ এখন আমরা টাকাটা পে করে দেব। অ্যাকাউন্টস পেয়েবল, দেখো জুনের 20 তারিখে ওই 12 লাখ ইয়েন পে করতে গিয়া আমার পকেট থেকে চলে যাবে $9,000। আর ফরেন কারেন্সি ইউনিট আমার কাছ থেকে ডলার চলে যাবে 9,000। ফরেন কারেন্সি ইউনিট, ফরেন কারেন্সি ইউনিট এই ইয়েনের জন্য আমার $9,000 চলে যাবে। তো জুনের 20 তারিখের ঘটনাটি শেষ হলো। এবার জুলাইয়ের 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখে আমরা কি করেছি? একজন ব্রাজিলিয়ান কাস্টমারের কাছে পণ্য বিক্রি করেছি। এই যে ব্রাজিলিয়ান কাস্টমারের কাছে পণ্য বিক্রি করলাম, বাকিতে পণ্য বিক্রি করলে আমার জাবেদা দাঁড়িয়েছিল অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। ওর কাছ থেকে কিন্তু আমি ডলার পাবো না, ওর কাছ থেকে পাবো রিয়াল। ডেবিট $10,000 মূল্যমানের, আর সেলস ক্রেডিট $10,000 মূল্যমানের। এখানে একটু ক্যালকুলেশন আমরা একটু দেখবো। দেখো জুলাই মাসের 1 তারিখে আমার 1 রিয়ালের জন্য আমার ডলার পাওয়া যাবে $0.20। তার মানে দেখো এই $0.20 এগেনস্টে যদি আমি 1 রিয়াল ওর কাছ থেকে নেই, তাহলে $1 পাওয়া যাবে 0.20 এত রিয়াল। আর আমার লেনদেনটা হয়েছে $10,000। তাহলে $10,000 আমরা পাবো কত? দেখো ক্যালকুলেশনটা করলে উপরে 10,000, নিচে 0.20, বা 10,000 ভাগ 0.20 ইকুয়ালস টু 50,000 রিয়াল। তার মানে আমি জুলাইয়ের 1 তারিখে যে পণ্যটা একজন ব্রাজিলিয়ান কাস্টমারের কাছে $10,000 মূল্যমানের বিক্রি করেছি, এই জন্য ওর কাছ থেকে আমরা পাবো 50,000 রিয়াল। এই ক্যালকুলেশনটা আমরা এখানে একটু দেখব যে 10,000 মূল্যমানের ডলারের জন্য আমার রিয়াল পাওয়া যাবে হলো 50,000। BRL, ব্রাজিলিয়ান রিয়াল। এখন দেখো ঠিক আগেরটার মতো আমরা অগাস্ট মাসের 10 তারিখে চলে যাব। অগাস্ট মাসের 10 তারিখে আমার এই ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনের লাভ হবে না লস হবে? একটু ঘটনাটা যদি একটু দেখি, যে আমার আগস্ট মাসের 10 তারিখে ব্রাজিলিয়ান কাস্টমার কিন্তু আমাকে 50,000 রিয়াল পে করবে। তাহলে অগাস্টের 10 তারিখে 1 রিয়ালে দেওয়া আছে $0.22। তার মানে 1 রিয়াল ভাঙালে আমি $0.22। তাহলে 50,000 রিয়ালের জন্য আমি কত ডলার পাবো? তাহলে 1 রিয়ালে যদি $0.22 হয়, তাহলে $50,000 আমি পাবো দেখো $11,000। এবার আমরা খুশি হতে পারি। যেদিন জুলাইয়ের 1 তারিখে মাল বিক্রি করেছি সেদিন আমার মূল্যমান ছিল $10,000, আর অগাস্টের 10 তারিখে যেদিন আমি টাকাটা পাবো সেদিন ওদের কাছ থেকে রিয়ালটা রিসিভ করে ভাঙায় আমি $11,000 পকেটে নিয়ে নেব। তো সেক্ষেত্রে দেখো এই লেনদেনটায় আমি $1,000 গেইন করতে পারি। এবার ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনে আমার গেইন হবে। এই গেইনের কাজটাই আমরা, বা গেইনের জাবেদাটাই আমরা এখন করব। তাহলে জাবেদা লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল
BRL বা ব্রাজিলিয়ান রিয়াল, এখানে রিয়াল না দিয়ে BRL দিয়ে দিই। অ্যাকাউন্টস রিসিভেবল ব্রাজিলিয়ান রিয়াল ডেবিট $1000, আর ফরেন কারেন্সি ইউনিট ব্রাজিলিয়ান রিয়াল BRL ক্রেডিট $1000। এই ক্যালকুলেশনটা আমরা একটু লিখবো। দেখো, অগাস্ট মাসে আমার ব্রাজিলিয়ান রিয়াল ছিল 50,000, তার সঙ্গে আমি ডলার গুণ করব 0.22 ইকুয়ালস টু ডলার হলো 11,000। আর প্রথম লেনদেনটা হয়েছিল জুলাই মাসের 1 তারিখে $10,000। তাহলে এখানে গেইন হলো $1,000। তো অ্যাকচুয়ালি ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন হবে এখানে। ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন, এবার আমরা টাকা রিসিভ করব অগাস্ট মাসের 10 তারিখে। এবার ফরেন কারেন্সি ইউনিট BRL ডেবিট আমি $11,000 এবার রিসিভ করব, মূল্যমানের কারেন্সি রিসিভ করব। আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করব। দ্যাটস অল। দেখো, খুব ভালোভাবে একটু খেয়াল করো, আমরা ডাইরেক্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই। ডাইরেক্ট ট্রানজ্যাকশন খুব ইজিলি হয়ে যায়। যখন লোকাল কারেন্সিতে আমরা লেনদেনটা সম্পন্ন করব, তখন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে। প্রথমে পণ্য বিক্রি করেছিলাম, আমরা জাবেদা করেছি রিসিভেবলস ডেবিট সেলস ক্রেডিট। তো যেদিন আমি টাকাটা রিসিভ করতে গিয়েছি, সেদিন দেখলাম যে আমি এবার যে ওদের লোকাল কারেন্সি রিয়াল পাবো, তাতে আমি $1,000 বেশি আমি ওখান থেকে পাবো। তো সেক্ষেত্রে আমার কারেন্সি কিন্তু গেইন করছে। এই জন্য আমরা সেকেন্ডলি আমরা জাবেদা দিয়ে নেব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন ক্রেডিট। আর সর্বোপরি আমরা ফাইনালি আমরা টাকাটা পেয়ে যাব। ওরা আমাদেরকে রিয়াল পে করবে, রিয়ালটা দিয়ে সঙ্গে সঙ্গে আমরা ভাঙায়া $11,000 আমরা রিসিভ করব ফরেন কারেন্সি ইউনিট। আর আমি দেনাদারের কাছ থেকে টাকা পেলাম, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করে দেব $11,000। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এটি স্পেশাল রিপোর্টিংয়ের শেষ অঙ্ক তথা এই কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের শেষ অঙ্ক। এরপরে এই কোর্সের উপর যতগুলো ক্লাস নেব আমরা নর্মালি কিছু থিওরিটিক্যাল আলোচনাই করব। তো সবাই মনোযোগ সহকারে অঙ্ক করবা এবং ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে কোনো সমস্যা থাকবে না। সবাই নিরাপদে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।